স্পেস এলিভেটর বা মহাকাশ লিফট হল এমন একটি কাল্পনিক প্রযুক্তি যার মাধ্যমে ভবিষ্যতে হয়তো রকেট ছাড়াই মহাকাশে যাওয়া যেতে পারে। উঁচু বিল্ডিংয়ে সহজে ওঠার জন্য আমরা যেমন সিঁড়ির বদলে লিফট ব্যবহার করি, ঠিক তেমনিভাবে এই স্পেস এলিভেটর ব্যবহার করে রকেটের বিপুল পরিমাণ জ্বালানি না পুড়িয়েই অত্যন্ত কম খরচে পৃথিবী থেকে মহাকাশে পৌঁছানো যেতে পারে। বর্তমানে রকেটে চড়ে মহাকাশে যাওয়ার সময় পৃথিবীর অভিকর্ষ বল রকেটকে নিচের দিকে টেনে রাখে। এই টান কাটিয়ে মহাকাশে পৌঁছাতে রকেটের যে শক্তি উৎপন্ন করতে হয় তাতে খরচ হয় হাজার হাজার কোটি টাকা। কিন্তু যদি এমন একটি বৈদ্যুতিক লিফট বানানো যায় যার মাধ্যমে পৃথিবী থেকে মহাকাশে বারবার ওঠানামা করা যাবে, তাহলে মহাকাশ যাত্রা হবে অনেক সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী। স্পেস এলিভেটর ধারণার মাধ্যমে বিজ্ঞানীরা সেই স্বপ্নই দেখছেন। এমন যন্ত্র এখনও বাস্তবে বানানো সম্ভব হয়নি, তবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির ফলে মহাকাশ লিফট ঘিরে আশার আলো দিন দিন বাড়ছে। ভবিষ্যতে একদিন হয়তো সত্যিই আমরা লিফটে চড়ে মহাকাশে ভ্রমণে যেতে পারব। স্পেস এলিভেটর বা মহাকাশ লিফট আসলে কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য, নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন। স্পেস এলিভেটরের ধারণা একেবারেও নতুন বিষয় নয়। 1895 সালে রাশিয়ান মহাকাশ বিজ্ঞানী কনস্ট্যান্টিন সাউকোভস্কি তার ড্রিমস অফ আর্থ অ্যান্ড স্কাই বইতে একটি কাল্পনিক টাওয়ারের কথা লিখেছেন, যা 36,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। যদিও তিনি এ ব্যাপারে বিস্তারিত কোনো আলোচনা বা হিসাব নিকাশ দেখাননি। পরবর্তীতে 1960 সালে আরেক রাশিয়ান বিজ্ঞানী ইউরি আরসুতানভ তার এক লেখায় একটি স্যাটেলাইটের কথা বলেন, যেই স্যাটেলাইট থেকে একটি লম্বা তার পৃথিবীর দিকে আসবে এবং অন্য একটি তার মহাকাশের দিকে যাবে। এই তার বেয়ে মহাকাশযান ভ্রমণ করবে। তার কাছে বিষয়টি ছিল একটি মহাকাশীয় রেলগাড়ির মতো। একটি স্পেস এলিভেটর তৈরি হবে 4টি মূল অংশ নিয়ে: টিথার বা কেবল, অ্যাঙ্কর, কাউন্টারওয়েট এবং ক্লাইম্বার্স। টিথার বা কেবল হল লম্বা তারের মতো একটি অংশ। এটি বেশ শক্তিশালী পদার্থ দ্বারা তৈরি হতে হবে। অ্যাঙ্কর হল জাহাজ যেমন নোঙর করা থাকে, ঠিক তেমনি স্পেস এলিভেটরটিও পৃথিবীর একটি স্থানে মাটির সাথে খুব দৃঢ়ভাবে সংযুক্ত থাকবে। কাউন্টারওয়েট অংশটি তারের অপর প্রান্তে যুক্ত থাকবে, যেখানে থাকবে একটি স্পেস স্টেশন। এটি মহাকাশযান উড্ডয়নের স্টেশন হিসেবে কাজ করবে। এখান থেকেই মহাকাশযান বা স্যাটেলাইট মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সবশেষে ক্লাইম্বার্স পৃথিবীতে থাকা অ্যাঙ্কর থেকে উপরের স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য কাজ করবে। একে তুলনা করা যেতে পারে বর্তমানের বিল্ডিংয়ে থাকা লিফটের সাথে। স্পেস এলিভেটর কেমন হবে তা কল্পনা করা খুব বেশি কঠিনও নয়। মনে করুন একটি শিশু তার একটি খেলনার এক মাথায় এক টুকরো সুতো বেঁধে সুতার অন্য মাথা ধরে ঘুরাতে শুরু করলো। এবার একটি পিঁপড়া শিশুর হাত থেকে সুতা বেয়ে খেলনার দিকে এগিয়ে যাচ্ছে। এটি হলো ছোট্ট একটি স্পেস এলিভেটর। শিশুর হাতে শক্ত করে যে সুতাটি ধরে রেখেছে সেটি এক্ষেত্রে অ্যাঙ্কর বা নোঙর হিসেবে কাজ করছে। সুতাটি হলো কেবল আর খেলনাটি হলো স্পেস স্টেশন। সত্যিকারের স্পেস এলিভেটর তৈরি করতে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। সুতা দিয়ে খেলনা ঘুরানোর সময় শিশুটি তার ইচ্ছামতো ঘুরিয়েছে, কিন্তু স্পেস এলিভেটরকে আমরা ইচ্ছামতো ঘুরাতে পারবো না, বরং একে ঘুরানো হবে পৃথিবীর ঘূর্ণনের মাধ্যমে। এখানেও রয়েছে কিছু জটিলতা। পৃথিবীর যে কোনো জায়গা থেকে ঘুরাতে চাইলেই হবে না। স্পেস এলিভেটরের নোঙর স্থাপন করতে হবে পৃথিবীর বিষুবরেখা বরাবর। আর যেহেতু এর জন্য বিশাল জায়গার প্রয়োজন, তাই এটি তৈরি করা হবে আটলান্টিক মহাসাগরে। ঘুরন্ত অবস্থায় যদি হঠাৎ সুতাটি ছিঁড়ে যায় তাহলে কি হবে? নিশ্চয়ই খেলনাটি ছিটকে পড়ে যাবে। খেলনাটি কিন্তু ঘোরার সময় সর্বদাই একইভাবে ছিটকে যেতে চায়, কিন্তু সুতার কারণে তা পারে না। ঠিক তেমনি পৃথিবীর বাইরে কোনো কিছু ঘুরলে সেটারও এরকম ছিটকে চলে যাওয়ার প্রবণতা থাকে, যদিও পৃথিবীর আকর্ষণের কারণে তার সম্ভব হয় না। পৃথিবীর চারদিকে আবর্তনশীল কোনো বস্তুর কৌণিক বেগ যদি পৃথিবীর সমান হয়, তবে বস্তুটি পৃথিবী থেকে 35,786 কিলোমিটার দূরে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দূরত্বে যদি পৃথিবীর চারদিকে একটি বৃত্তাকার পথ কল্পনা করা হয়, তবে তাকে বলা হবে ভূস্থির কক্ষপথ।
কারণ এখানে কোনো স্যাটেলাইট থাকলে তা থেকে সর্বদাই পৃথিবীর একই স্থান দেখা যায়। এই অবস্থায় সেই স্যাটেলাইটের উপর কোনো বল থাকে না। এখন এই দূরত্বে আমাদের স্পেস স্টেশন থাকলে কেবলে কোনো টানই পড়বে না, কিন্তু কেবলটিকে টানটান রাখতে হলে স্পেস স্টেশনটিকে ভূস্থির কক্ষপথ থেকে আরও অনেক দূরে রাখতে হবে। এক্ষেত্রে দূরত্ব হতে পারে 50,000 থেকে 1,00,000 কিলোমিটার। স্পেস এলিভেটর নির্মাণ করা সম্ভব হলে নিঃসন্দেহে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা, যার বিস্তৃতি হবে ভূমি থেকে দিগন্তের আকাশ ছাড়িয়ে আরও অনেক উপরে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পথে এখনও বেশ কিছু বাধা রয়েছে। স্পেস এলিভেটরের 4টি অংশের মধ্যে কেবল ছাড়া অন্য সবগুলোই কোনো না কোনোভাবে তৈরি করা সম্ভব। 2টি স্পেস স্টেশনও বর্তমান পৃথিবীর চারদিকে ঘুরছে। ক্লাইম্বার কিংবা অ্যাঙ্কর কোনোটিই বিজ্ঞানীদের খুব বেশি মাথা ব্যথার কারণ নয়। তবে একটি মহাকাশযানকে পৃথিবী থেকে স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছাতে যে শক্তিশালী আর দীর্ঘ কেবল প্রয়োজন তা তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। পৃথিবীর আকর্ষণ বলের তারতম্যের কারণে স্পেস এলিভেটরের কেবলটি পৃথিবীর তুলনায় স্পেস স্টেশনের কাছে বেশি শক্তিশালী হতে হবে। অর্থাৎ পৃথিবীর কাছে কেবল যতটা মোটা, স্পেস স্টেশনের কাছে তার চাইতে বেশি মোটা হতে হবে। এখন অনেকেই মনে করবে এই শক্তিশালী কেবলটি স্টিল দিয়ে তৈরি করা উচিত, কিন্তু না, শক্তিমত্তার তুলনায় স্টিলের ভর এতটাই বেশি যে তা দিয়ে এই কেবল তৈরি করা অসম্ভব। এজন্য বিজ্ঞানীরা বিকল্প পদার্থের সন্ধানে রয়েছেন। কেভলার, গ্রাফিন কিংবা কার্বন ন্যানোটিউব সহ বিভিন্ন পদার্থ নিয়ে গবেষণা চলমান রয়েছে। তবে কেবল তৈরির জন্য বিজ্ঞানীরা সবচেয়ে আশা দেখছেন কার্বন ন্যানোটিউবে। এটি কার্বনের তৈরি একটি পদার্থ যার শক্তি স্টিলের চাইতে 100 গুণ বেশি। পাশাপাশি এটি ওজনে অনেক হালকা এবং উচ্চ তাপ সহ্য করতে পারে। কিন্তু বিপত্তিটা হলো এখনো পর্যন্ত খুব বেশি লম্বা কার্বন ন্যানোটিউব তৈরি করা সম্ভব হয়নি। সর্বোচ্চ যেটি তৈরি হয়েছে তার দৈর্ঘ্যও মাত্র 50 সেন্টিমিটার। স্পেস এলিভেটরের জন্য যে বিপুল পরিমাণ কার্বন ন্যানোটিউব প্রয়োজন তার যোগান দিতে এখনো অনেক পথ বাকি। ভবিষ্যতে যদি কেবল তৈরি সম্ভব হয়, তবুও স্পেস এলিভেটর তৈরির পথে আরও বেশ কিছু বাধা রয়েছে। কারণ আমাদের পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য স্পেস জাঙ্ক বা মহাকাশ বর্জ্য। এগুলো হলো বিভিন্ন পুরাতন স্যাটেলাইট আর রকেটের ধ্বংসাবশেষ। মহাকাশে থাকা 1 সেন্টিমিটারের চাইতে ছোট এমন টুকরার সংখ্যা 120 মিলিয়ন। স্পেস এলিভেটর তৈরি হলে এর কেবল কিংবা স্পেস স্টেশনে প্রতিনিয়ত এসব জাঙ্ক আঘাত করবে। তাছাড়া পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই রেডিয়েশনের প্রভাব বাড়তে থাকে। এর কারণেও কেবলটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে এই কেবল ছিঁড়ে গেলে পৃথিবীর উপর মহা দুর্যোগ নেমে আসবে। এই সমস্যা মোকাবেলার উপায় বিজ্ঞানীদের খুঁজে বের করতে হবে। তাছাড়া কেবল বেয়ে যে ক্লাইম্বার বা লিফট ভ্রমণ করবে তার জন্য প্রয়োজন হবে বিপুল পরিমাণ শক্তির। এই শক্তির যোগান কোথা থেকে আসবে সেটিও একটি ভাবনার বিষয়। এক্ষেত্রে বিজ্ঞানীরা নিউক্লিয়ার কিংবা সৌরশক্তির কথা ভাবছেন। রকেটে সাধারণত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম মহাকাশে পাঠানো হয়। এগুলোকে একসঙ্গে বলা হয় পেলোড। এই পেলোড যত ভারী হয় রকেটেরও তত বেশি জ্বালানি দরকার হয়। বর্তমান সময়েও বেশিরভাগ রকেট একবার ব্যবহার করেই ফেলে দিতে হচ্ছে। তাই মহাকাশ ভ্রমণ এখনও অত্যন্ত ব্যয়বহুল। যদি বাস্তবেই স্পেস এলিভেটর তৈরি করা সম্ভব হয়, তাহলে মহাকাশে প্রতি কেজি পেলোড বহনের খরচ $20,000 থেকে কমে মাত্র $200 নেমে আসবে। বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন। ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয়, সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার, বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী। এখানেই শেষ নয়। ডাইনোসর, মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই। এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ। শুধু ডাইভেনশনই নয়, দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কিভাবে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য হোয়াই ম্যাগাজিন। ডাইভেনশন এবং হোয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কি কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট।
আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।